ওকে, আজকের সাবজেক্ট হলো ফ্রি মার্কেট বা মুক্ত বাজার। এইটা হচ্ছে প্রসঙ্গ। ফ্রি মার্কেট বা মুক্ত বাজার এরকম কোনো অর্থনীতি বলে কি কিছু আছে? এর মানেই বা কি? ফ্রি মার্কেট বা মুক্ত বাজার বললে আসলে কি বুঝবো? এটা হলো আজকের সাবজেক্ট, প্রসঙ্গ। এই প্রসঙ্গেই আজকে কথা বলবো আমরা। তো প্রথম কথা হলো যে এই ফ্রি মার্কেট বা মুক্ত বাজার শব্দটা কখন থেকে চালু হলো, আর কে কার বিরুদ্ধে এটা বলতো? এই প্রসঙ্গে বলতে গেলে এটা হলো ফ্রি মার্কেট বলে, আচ্ছা, ঝগড়াটা শুরু হয় ওদের কার কার? সোভিয়েত আমেরিকার। ঝগড়াটা শুরু হয় কোল্ড ওয়ারের আমলে। কোল্ড ওয়ারের আমল মানে, কোল্ড ওয়ারের আমল বলতে মুখস্থ মনে রাখার জন্য বুঝতে হবে 1953। 1953 থেকে 1991। কেন 1953? আগে মুখস্থ হিসেবে এটা মনে রেখেন, 1953 থেকে 1991। কিন্তু কেন 1953 থেকে? 1953 থেকে এই জন্য যে আমি বারে বারে বলেছি আপনাদেরকে বহুবার যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট। রুজভেল্ট প্রেসিডেন্ট ছিলেন আমেরিকান লাস্ট 4বারের প্রেসিডেন্ট। এরপরে এটাকে আইনভাবে বন্ধ করে দেওয়া হয়। 2বার বেশি কেউ হতে পারে না এখন প্রেসিডেন্ট। উনি প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন 32 সালে। 32 সাল কেন? 32 সালে কখন? ইউজুয়ালি না, সবসময় আমেরিকান জন্ম থেকে শুরু করে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনের ডেট ফিক্সড। কিভাবে বলা থাকে? প্রত্যেক বছরের মানে ইলেকশনের বছরের নভেম্বর মাসের ফার্স্ট উইকে ইলেকশন হবে। আরও বোধহয় স্পেসিফিক বলা আছে মঙ্গলবারে, ফার্স্ট মঙ্গলবার, এরকম বোধহয় বলা আছে। মানে মোটা তাকে বললে পরে ফার্স্ট নভেম্বর হয়ে যায়, ফার্স্ট উইক অফ নভেম্বর হয় ইলেকশন। কখন? এই 32 সালে হবে, তাহলে 36 সালে হবে, তাহলে 40 হবে, যেহেতু 4 বছর পরে পরে আমেরিকান প্রেসিডেন্ট হয়। 44 সালে হবে। এই 4টা বছর পর পর 4বার প্রেসিডেন্ট হয়েছিলেন। হওয়ার পরে 44 যখন লাস্ট প্রেসিডেন্ট হয়েছিলেন, আচ্ছা এখানে আরেকটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে যেই বছর প্রেসিডেন্ট হবেন নভেম্বরে, শপথ নিবেন, কিন্তু ক্ষমতা নিবেন তুমি পরের বছরের 20 জানুয়ারি, অর্থাৎ 33-এর 20 জানুয়ারি উনি প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। ঠিক আছে? কিন্তু নির্বাচিত হওয়া বলতে গেলে আবার বলতে হবে আমাদেরকে আগের বছরের নভেম্বর। ওকে, তাহলে 44 সালের নভেম্বরে উনি লাস্ট 4th টাইম প্রেসিডেন্ট হয়েছিলেন। হওয়ার পরে 45 সালের জানুয়ারিতে উনি শপথ নিয়েছিলেন, কিন্তু আগস্টের মধ্যে উনি মারা যায়, অর্থাৎ 6 মাসেও বেঁচে ছিলেন না, নর্মাল ডেথ। এমনি ওনার নিচের সাইড কিন্তু প্যারালাইজড। এটা এই ছবি ইচ্ছে করে দেখানো হতো না মিডিয়ায়। উনি আসলে প্যারাম্বুলেটরে ঠেলে নিয়ে যাওয়া হতো গাড়ির চাকাতে করে, কিন্তু কখনো এটা পাবলিকলি মিডিয়াতে শো করা হয় না। এবং এগুলা ব্যাপারে সবচেয়ে কট্টর ছিল তার ওয়াইফ, এগুলো দেখাশোনা করতো। এনিওয়ে, এটা বাড়তি কথা বলে দিলাম। সো 45 সালে যখন উনি মারা যান, মারা যাওয়ার পরে ভাইস প্রেসিডেন্টের নাম ছিল হ্যারি ট্রুম্যান। হ্যারি ট্রুম্যান প্রেসিডেন্ট হয়ে যায়। অর্থাৎ হ্যারি ট্রুম্যান বাকি 3.5 বছর প্রেসিডেন্ট হিসেবে রুল করেন। প্লাস হ্যারি ট্রুম্যান আবার পরের বার মানে 44-এর লাস্ট ইলেকশন হয়েছিল, তাহলে 48-এর ইলেকশন হবে একটা। 48-এর ইলেকশনে এইবার এই হ্যারি ট্রুম্যান আবার ডাইরেক্ট নিজে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ায় যায়, ফলে 48 ইলেকশনও উনি জিতেন আবার। এইটাই গিয়ে শেষ হয় 52-তে। এখন দেখেন 53-এর সাথে মিলবে এখন। তাহলে 53-তে এইবার আইসেন হাওয়ারটা কে উনি? আচ্ছা এখন একটু মুছে দিই, কেবল একটু রাখবো। আইসেন হাওয়ার নামটা মনে রাখতে পারেন, হিস্টোরিক্যাল ফিগার। আইসেন হাওয়ার ছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 থেকে 45-এর আগস্টে পর্যন্ত চলেছিল। আমেরিকা পার্টিসিপেট করেছিল একদম 1942 সালের 1 জানুয়ারি থেকে। তার আগে উনি পার্টিসিপেট করে নাই, আমেরিকা পার্টিসিপেট করে নাই এই যুদ্ধে। এনিওয়ে, এই যুদ্ধের সময়কার যখন 42 সালে পার্টিসিপেট করে, তখন ওরা একটা ওই দলের ভিতরে 2টা ভাগ বানাইছিল। দলের মানে পক্ষগুলার বিরুদ্ধে। পক্ষগুলা বলতে সারা দুনিয়াতে পক্ষ হয়েছিল হিটলার আর অ্যান্টি হিটলার বলতে পারেন, কিন্তু নাম ছিল আসলে অ্যালায়েন্স মানে জোট। একটা হলো পক্ষ জোট, এটা আমরা যারা এর পক্ষে, এই অর্থ বলতে পারেন আপনি, মানে অ্যান্টি হিটলার
যারা যারা পক্ষভুক্ত ছিল, সেই পক্ষের চিফ আর্মি কমান্ডার ছিল আইসেনহাওয়ার। মিত্র শক্তি, মিত্র শক্তি, ওকে। এই মিত্র শক্তির অ্যালাইড ফোর্স বলা হতো, অ্যালাইড, ALLIED, অ্যালাইড মানে মিত্র। অ্যালি, ও আমার অ্যালি, আমার বন্ধু, ও মিত্র আমার, এই অর্থে অ্যালি। অ্যালি থেকে অ্যালাইড, অ্যালাইড ফোর্সের কমান্ডার ছিলেন আইসেনহাওয়ার, ওই সময়কার আমেরিকান আর্মির চিফ আর কি বলতে পারেন। সো এই জন্য আইসেনহাওয়ার এই পুরা সেকেন্ড ওয়ার্ল্ডের নেতা মনে করা হয় তাকে যুদ্ধ দিক থেকে। সো স্বভাবতই আমেরিকার পক্ষে এই মিত্র শক্তিরই কমান্ডার, মূল কমান্ডার ছিল আইসেনহাওয়ার। তাহলে স্বভাবত উনি রিটায়ার করার পরে, এইবার 45-এর পরে উনি রিটায়ার করেন, করার পরে এইবার 52 সালের ইলেকশনে উনাকে ক্যান্ডিডেট বানাচ্ছে। কারা বানাচ্ছে? এই যে আমাদের ট্রাম্পের পার্টি, রিপাবলিকানরা। আর রুজভেল্ট ছিল আসলে ডেমোক্র্যাট। এনিওয়ে, সো অ্যাকচুয়ালি এটা প্রশ্নটা এখানে বলাটা ভুল হবে যে এটা কারা ভালো, না, কেউ কম যায় না। এই যে আপনারা IS করেন, আল কায়দার বন্ধু IS এর পাইলে এটাকে বড় করছে খোদ ওবামা, মজা না? কেউ কম যায় না। IS কে দিয়া গাদ্দাফিকে হত্যা করাইছে ওবামা এবং হিলারি তখন পররাষ্ট্রমন্ত্রী। কাজেই কে বালা কে মন্দ এটা দিয়ে বোঝা যাবে না, কে কোন পার্টি সেটা দিয়ে বোঝা যাবে না। এনিওয়ে, সো আইসেনহাওয়ার হয়েছিল। তাহলে ফারাকটা কি? আবার আইসেনহাওয়ারের সাথে রুজভেল্টের বেসিক ফারাক হলো, রুজভেল্ট যে গ্রাউন্ডটা প্রিপেয়ার করলো এবং তার মধ্যে একটা ভালা, মানে আমি একটা ভালো সিস্টেম করতে যাচ্ছি দুনিয়ায়। কিরকম ভাবে? যেহেতু আমি জাতিসংঘের জন্ম দিচ্ছি, জাতিসংঘের আইডিয়া রুজভেল্টের, সেই স্টালিনকে রাজি করায় জাতিসংঘ বানাতে পারছিল। আমি ডিটেলে যাচ্ছি না এখন। জাতিসংঘের আইডিয়াটা তার, দুনিয়াটাকে কম যুদ্ধের ক্ষেত্র বানাবো, সেই তথ্যে সে সকলের সমর্থন নিয়ে জাতিসংঘ বানায় ফেলাইছিল। জাতিসংঘের জন্ম এই জন্য কাজ শুরু করেছিল 45 সাল থেকে। 44 সালে জন্ম, 45 সালে অফিসিয়ালি এটা কাজ শুরু করে। এনিওয়ে, তাহলে এই যে ভালো ভালো মুড আনছে, এইটা বোধহয় ছিল এই পরেকার হ্যারি ট্রুম্যানের যুগ পর্যন্ত, অর্থাৎ 52 সাল পর্যন্ত। তখন মানে এটা অ্যাকচুয়ালি হলোটা কি? আমেরিকান ব্যবসায়ীরা মনে করছে ভাই অনেক ভালভালাইয়া হয়েছে, এখন একটু ব্যবসা করতে দাও, লুটপাট করি, হচ্ছে বাংলা কথা। তাহলে এই লুটপাটের নেতা হিসেবে আসতেছে আইসেনহাওয়ার। প্রমাণটা হলো তার প্রথম লুটপাটের জায়গা হলো আসলে ইরানের তেলের খনি। ইরানের তেলের খনি লুটপাট করবে বলে সে CIA পাঠায়। এই একটা নতুন কাণ্ড কারখানা শুরু করছে তারা, CIA পাঠায়। এই যে আমরা এখন CIA শুনতে শুনতে কান জ্বালা পালাম, মুখস্থ হয়ে গেছে। প্রথম CIA পাঠায় না দেশ দখল, সম্পদ দখলের এটা শুরুই করে আইসেনহাওয়ার। কোথায়? ইরানে। কবে? ওই দেখেন 53 সালের, উনি তো ক্ষমতা নিচ্ছে 53 সালে, 1953 সালের আগস্টে, ওই একই, উনি তো ক্ষমতা নিচ্ছেন 20 জানুয়ারি। আগস্টের মধ্যে উনি ইরান দখল করে হারিয়েছেন। শাহকে নিজে ক্ষমতা বসায় দিচ্ছেন, যেখানে একটা সিভিল গভর্নমেন্ট ছিল, একটা পার্লামেন্ট ছিল, তাদেরকে উপরে ফেলাই দিয়া উনি CIA পাঠায় উপরে ফেলাই দিচ্ছেন। এটা তো নতুন কায়দা, CIA পাঠায় দেশ দখল। এটা শুরু করে আইসেনহাওয়ার। এখন আপনারা কমিউনিস্ট ভাষায় ওকে রাইটিস্ট বলতে পারেন, এগুলো বলে লাভ হবে না আসলে। ওই যে একটু আগে দেখাইলাম যে পার্টিরা, ডেমোক্রেট পার্টিরা তারও কম যায় না। কাকে রাইটিস্ট আর কাকে লেফটিস্ট বলবেন, এগুলো বলার কোনো মানে হয় না আসলে, মিনিংলেস। ওকে, সার কথা হলো যে সেই প্রথম এই যে CIA পাঠায় দেশ দখল শুরু করছিল। এখান থেকে এইবার রাশিয়ান ব্লক বা সোভিয়েত ব্লকরা তখন এই তো শব্দ চালু করে। অনেকেই জানেন না যে কেন আমেরিকাকে আপনারা কমিউনিস্টরা সাম্রাজ্যবাদ বলেন এবং কবে থেকে বলেন। অনেকবার বলেছে, এটা আবারও বলতেছে। এই যে আইসেনহাওয়ারের কারণে এইবার ওকে সাম্রাজ্যবাদী বলা শুরু হলো, আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা শুরু হলো। অর্থাৎ এই প্রথম একটা ইডিওলজিক্যাল ঝগড়া শুরু হলো। কিন্তু কারণ 45 সালের আগস্টের আগে পর্যন্ত এই রুজভেল্টেরই ডান বগলে যদি স্টালিন থাকে, তাহলে বাম বগলে আছে হলো চার্চিল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। এই দুজনকে বুঝিয়ে বগলে নিয়ে ঘুরতেন উনি। পুরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা উনি এভাবে শেষ করছেন। এত খাতির ছিল স্টালিনের সাথে। তাহলে স্টালিনের সাথে যে রুজভেল্টের এত খাতির, যে আমেরিকার এত খাতির, সে এইবার সাম্রাজ্যবাদ হয়ে যাচ্ছে। কবে থেকে? এইটা মনে রাখেন ভালো করে। এই যে 53 সালে যখন আইসেনহাওয়ার ক্ষমতা নিচ্ছে তখন থেকে হলো। ফলে খারাপ দিকটা মনে রাখেন, ভালো দিকটা মনে রাখেন। জেনারেলি আমেরিকা মানে সাম্রাজ্যবাদ, এইসব গল্প আমার কাছে মানেন না। অন্তত হিস্ট্রি পড়েন, আমেরিকান হিস্ট্রি পড়েন, বুঝবেন এগুলা। আপনি এটা ব্যাখ্যা দেন না। ইভেন 43 সালে, 1943 সালে রুজভেল্ট, স্টালিন আর চার্চিল তিনজনা মিলে গেছিলেন ইরানে, একসাথে গেছিলেন। দেখেন, পড়েন আপনি।
ইরান সফর নিয়ে পড়েন, 3 নেতার ইরান সফর দেখেন, আমেরিকান এম্বাসিতে বসে মিটিং হয়েছিল। তো তখন সাম্রাজ্যবাদ ছিল না, তলে হাত দিয়ে দেখতে হবে। তো না, সাম্রাজ্যবাদ ভুল আমি তা বলছি না, কিন্তু এটা ধরে নিয়ে না, এটা জন্ম থেকেই, বা জানি না আমেরিকার জন্ম থেকেই আপনি বল, আমেরিকার জন্ম হয়েছে 1776, বুঝতে পারছেন? হ্যাঁ, তখন তো সোভিয়েতের কোনো খবর নেই। আমেরিকার জন্ম থেকে সোভিয়েতরা বলবে, সোভিয়েতের জন্মই তো হয়েছে 1992 সালে। আপনি কে কি করে কখন থেকে কি বলবো, কেউ বলবেন এগুলো, এগুলো ফালতু। এবং এগুলো কোনো দিক ঘুরে ঘুরে করে দেখবেন না তো আপনারা কমিউনিস্টরা। আমেরিকান মানে সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ। লেনিন কখনো সাম্রাজ্যবাদ বলছে আমেরিকাকে? এটা একটু খবর নেন। আর একটু আগে আসে, সাম্রাজ্যবাদ কথাটা লেনিনের শব্দ, এটা কখন থেকে বলছিলেন? লেনিন শব্দটা ইউজ করছে 1916 সালে। 16 সালে ওনার সাম্রাজ্যবাদ নামে বই লিখছেন, এই সাম্রাজ্যবাদ শব্দটা শুরু করেন উনি। কিন্তু উনি আমেরিকাকে বলতে হবে এটা তা বলেন। আর আমেরিকা তখনকার আমেরিকার তো তার এনিমিও না, আমেরিকার সম্পর্কে কোনো মূল্যায়ন নেই। হোল ওয়েস্ট সম্পর্কে লেনিনের কোনো মূল্যায়ন করে যান নাই। আর সেই সময় এগুলা আজকের মতন আমেরিকাকে দেখতে যেমন লাগে, ইউরোপকে দেখতে যেমন লাগে, তখনকার আমলে লেনিন আমলে এটা এভাবে দেখা যায় না। উনি মূলত সাম্রাজ্যবাদ বলতে বুঝাইছিলেন জার্মানির কমিউনিস্ট পার্টির কাউস্কিকে উল্লেখ করে, যে কাউস্কির যে চিন্তাটা করতেছে চিন্তাটা ভুল, ওই অর্থে বোঝানোর জন্য উনি সাম্রাজ্যবাদ ইউজ করেছেন। আন্দা গুন্দা আপনি আজীবন আমেরিকার সাম্রাজ্যবাদ এই যে ধারণাটা রেখে দিচ্ছেন আপনারা, এটা কোনো ভিত্তি নেই। এনিওয়ে, আমরা বহুদূর চলে গেছি, পিছন ফিরে আসি আবার। তাহলে আইসেনহরের কাল থেকে শুরু হয়েছে এটা বলা। আইসেনহরের কাল মানে 1953 থেকে 1953 হলো, তাহলে বোঝা গেল কেন। আর 1991 হলো এই জন্য যে 91 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, 15টা আলাদা আলাদা রাষ্ট্রতে রূপান্তরিত হয়ে যায়। তারই একটা রাষ্ট্র হলো পুতিনের রাশিয়া। ক্লিয়ার? ফলে সোভিয়েত বলে আর কিছু থাকে না। এই জন্য বলছি এই কালপর্বে ইডিওলজিক্যাল যে তর্কটা ছিল, তোমার আদর্শ ভালো না আমার আদর্শ ভালো, এই তর্কের ভিতরে পড়ে এইবার সোভিয়েত ওয়ালারা, কমিউনিস্টরা আমেরিকাকে বলতো ওরা হলো ফ্রি মার্কেট, বাজে জিনিস একটা, এই বলে ওর গায়ে কালি লাগাইতো। এটা একটা কালি লাগানোর শব্দ ছাড়া কিছু না। কেন এইভাবে বললাম? এখন আসেন মূল জায়গাটায়। মুক্তবাজার বলে কি দুনিয়াতে কিছু আছে কিনা, অথবা আমেরিকানরা নিজেদেরকে মুক্তবাজারের দেশ বলে বলতো কিনা? উত্তর হচ্ছে না, বলতো না। কিন্তু এই যে ঝগড়া যখন শুরু হয় 53 সালে, তখন তারাই বা কেন আমেরিকা সোভিয়েতদের চেয়ে ভালো, এইটা বলতে গিয়ে তারা বলতেছিল আমরা তো কোনো জায়গায় পার্টি দিয়ে বাধা দিই না, সব তো ফ্রি আমাদের এখানে। ওই অর্থে নিজেদেরকে তারা ফ্রি মার্কেট ইকোনমি বলে একটা ধারণা দিয়েছিল। ফলে এখান থেকেই শুরু হয় ফ্রি মার্কেট। এই ফ্রি কথাটা খুব ইম্পর্টেন্ট। ফ্রি তাহলে অ্যান্টি কমিউনিস্ট। কমিউনিস্টরা তো পার্টি দিয়ে সবকিছু দখল করে নেয়, আমরা হইলাম ফ্রি। সভাপতি এটা তার পক্ষে একটা জাস্টিফিকেশন। আর কমিউনিস্টরা কি বলতো, তোমরা তো হলো পাপি। কেন? কমিউনিস্ট ধারণাটা কিন্তু পাপের ধারণা দিয়ে, কমিউনিস্টদের ওয়েস্টকে ধারণা, কমিউনিস্টদের অ্যাকচুয়ালি ক্যাপিটালিজমকে, পুঁজিবাদকে, ক্যাপিটালিজমের ধারণাটা পাপ টাইপের। যে ব্যবসা করে সে পাপী, অনেকটা এরকম। কেন? পুঁজি নিয়ে নাড়াচাড়া করে, পুঁজি এত খারাপ জিনিস। এটা খারাপ কেন? কারণ এটা পাপ। ব্যবসা করা পাপ, বাণিজ্য করা পাপ। যে কোনো কমিউনিস্টকে জিজ্ঞেস করেন, প্রথমে জিজ্ঞেস করলে একটু মাথা চুলকাবে, বলে ফেলাটা এবার সরাসরি বলাটাকে ঠিক হবে? কিন্তু তার মনের ভিতরে যে ধারণাটা, কোন একটা কমিউনিস্ট মনে করেন দোকান বানাইছে, একটা হেভি ব্যবসা করতেছে, কমিউনিস্ট কিন্তু তখনও আছে। এখন কোনো অন্য কমিউনিস্টদেরকে জিজ্ঞেস করেন, তার ইচ্ছা উনি কি এখনো কমিউনিস্ট আছেন? কেন উনি যে ব্যবসা করেন, এখন দোকান খুব চলে, উনি তো পুঁজি শোষণ করতে আছে, মুনাফা করতেছেন। মুনাফা তো পাপ। এই যে মুনাফা বা পুঁজির বিরুদ্ধে তাদের তাবৎ বক্তব্য, এটা তো পাপের ধারণা দিয়ে, অর্থাৎ থিওলজিক্যাল ধারণা। পাপটা থিওলজিক্যাল ধারণা, এথিক্যাল ধারণা, এথিক্স দিয়ে ব্যাখ্যা করছে। এথিক্স আর পলিটিক্স এক না, প্রথম কথা হলো এটা। কথা দুই, পলিটিক্সেও একটা এথিক্স থাকে। পলিটিক্সের এথিক্সটা মানে ন্যায় অন্যায়ের বোধটা
পলিটিক্যাল এথিক্স, পলিটিক্যাল বেসড এথিক্স। থিওলজির এথিক্সটা হলো থিওলজি বেসড এথিক্স। এর হচ্ছে বেসিক ফারাক। সোজা সাপটা বললে পরে এথিক্স মানেই হলো একটা ইডিওলজি আছে পিছনে। এথিক্স ইডিওলজি ছাড়া এথিক্স হয় না। ইডিওলজি মতাদর্শ বলতে পারেন আপনি, না আদর্শ বলতে পারেন আপনি, যেটাই বলেন না কেন, এথিক্স আদর্শ ছাড়া হয় না। আবার অনেকে মনে করে এথিক্স মাত্রই থিওলজিক্যাল, এটা ভুল। পলিসি এথিক্স নাই, অবশ্যই আছে। এখন একটা মারাত্মক কথা বলবো, পলিটিক্সের এথিক্সটা আবার হতে পারে যে আপনার ক্ষমতা দখলের জন্য পলিটিক্যালি যেটা এথিক্যাল আনএথিক্যাল এরকম কাজ করাটা জায়েজ মনে করবে। আবার বলি পলিটিক্যালি আনএথিক্যাল, পলিটিক্যালি কিন্তু ধর্মের এথিক্স না, পলিটিক্যালি যেটা আনএথিক্যাল সেটাও সে করাটাকে জায়েজ মনে করতে পারে। এটা হচ্ছে পলিটিক্স। আপনি ক্ষমতা দখল করতে গেছেন, এখন কোনো উপায় নেই, এখন ওই অবস্থা তার বাচ্চাটাকে না ভেঙে ফেললে আপনি মরে যাবেন, তখন আপনাকে এটা বিশেষ ইয়ে হিসাবে এটাকে জায়েজ মনে করা হবে। এটাকে বলবে যে এটা এথিক্যালি এটা ভুল হয়েছে, কিন্তু এটুকু না করলে হইতো না, আরো বড় পলিটিক্যালি ক্ষতি হইতো। দেখেন এই যে পলিটিক্সের এথিক্স হলো এরকম। আর ধর্মের এথিক্স যেহেতু একদম যেটাকে বলে যে আইডিওলজিক্যাল, আইডিওলজিক্যাল মানে এখানে আমি কথা বলেছি হোয়াট ইজ আইডিয়াল, আর আইডিয়ালের উল্টা শব্দ হলো রিয়েল। থিওলজি মানেই যে আইডিয়াল, এই আইডিয়ালটাকেই বলা হয় বাংলা করি আমরা আদর্শ। আদর্শ মানে আদর্শ, আর এটা বলে বাস্তব। আদর্শ বাস্তবের ক্যাচালটা সবসময় থাকবে, আছেই। তফাৎটা হলো এই যে আইডিয়াটা আপনার কি হওয়া উচিত, এটা হলো আইডিয়াল। আর বাস্তবিক আপনি কি কি হইতে পারছেন, ওইটা হলো রিয়েল। সদা সত্য কথা বলিবে, এটা হলো আইডিয়াল কথা। পারছেন বলতে ওইটা দিয়ে বোঝা যাবে আপনি রিয়েলি কি। সো যা করা উচিত আর যা করতে পারছি, কতটুকু করতে পারছি, এই দুটো সবসময় আলাদা থাকবে। এই জায়গা থেকে দেখবেন জিনিসটা। আইডিয়াল ভাষ্যটা দিয়ে দাবি করবেন না যে বাস্তবের দুনিয়াটা এরকম। অর্থাৎ এখন আরেকটু আগাই, আপনার মাথায় একটা চেয়ারের কল্পনা আছে, ওটা আইডিয়াল। রিয়েলি একটা চেয়ার বানাইছেন আপনি, ওই আইডিয়াটার বাস্তবায়ন করছেন। এই যে দেখেন রিয়েলাইজ করছেন, রিয়েল কথাটার অর্থ হলো আইডিয়াটা মাথায় রেখে এবার একটা কল্পনা করছেন, এই কল্পনাটার রিয়েল রূপটা দিয়ে চেষ্টা করেছেন, কাঠ কেটে গান্দা ঘষে যন্ত্রপাতি দিয়ে টুকটাক করে একটা চেয়ার বানাইছেন। কিন্তু ওই যে চেয়ারের যে কল্পনা ছিল আপনার মাথায় আইডিয়াল, এটা কখনো হুবহু রিয়েলি ওইরকম চেয়ার পাবেন না। সো আইডিয়াল আর রিয়েলের সম্পর্কগুলো সবসময় এরকম। আইডিয়ালি বলবে সদা সত্য কথা বলিবেন আপনার জীবনের শেষ সময়ে, যখন আপনাকে মনে করেন যে ওই যে রোজ হাসরের দিন বা হিন্দু ধর্মের ভাষায় যখন আপনি যাইতেছেন স্বর্গ লাভের জন্য, তখন একটার পর একটা সারা জীবনে আপনি কি পাপ করছেন তার ফর্দ আসতে শুরু করছে। কিন্তু যখনই একটা পাপের ফর্দ চলে আসছে, এইবার আপনি ওটা ডিফেন্ড করতে পারলেন না, আপনি আউট, আপনার বেহেস্তে হলো না। সেম কম বেশি সব থিওলজিতে এটাই বলা হচ্ছে। রোজার সাথে যে বিচার হবে মানুষের, ফেরেস্তা বসে আছে দুই কান্দে আমল নামা নিয়া, কোন দিন কোন সময় কি পাপ করছিলেন এগুলো লেখা হবে, এবং ওইটার প্রত্যেকটা বিচার হবে। তাইলে আইডিয়াল মানুষ এক জিনিস, আর রিয়েল মানুষ রিয়েলি সে কি করছে, রিয়েলিটিতে যা করতে পারছে তার ভিত্তিতে তার আমল নামা লেখা হবে। কিন্তু আর আইডিয়ালি কি হতে হবে মানুষকে তা বলা আছে কোরআন শরীফে। শুধু কোরআন শরীফে না, সমস্ত থিওলজিতে কাজই হচ্ছে জিনিসটাকে প্রেজেন্ট করা আইডিয়ালি মানুষের কি হওয়া উচিত, ওদিক থেকে কথা বলবে সে। মানুষ পারছে কি না ওটা দেখার জন্য তো কোরআন শরীফ নাই, ওটা পারছে কিনা ওটা তো আপনি আমলনামা দিয়ে আপনার হাসরের দিন বিচার করবে, তো আপনার এটির সাথে মিলাবেন না। কিন্তু দুটা দুই জিনিস। কিন্তু কি হওয়া উচিত ওটা যদি খুঁজতে চান তাহলে আইডিয়ালি পাবেন। এই সম্পর্কটা মনে রাখবেন সবসময়। এখন আপনার ভিতরে একটা ঘাপলা লাগছে, আপনি বলছেন আচ্ছা সত্য কি, সত্য মানে আইডিয়াল ধারণা। তাহলে রিয়েল কি? রিয়েল হলো আইডিয়াল ধারণাটা, আইডিয়ালি সত্য যেটা সেটাকে কতটুকু বাস্তব করে দেখাইতে পারছে, ততটুকু যতটুকু করতে পারছি অতটুকুই সত্য, বাকিটা সত্য না। এই হলো রিয়েল সত্যের আসল ব্যাখ্যা।
অর্থাৎ বিষয়টা এমন না আমি আইডিয়াল হব, আমি সত্যবাদী হব। তো সত্য জিনিসটা কি, এই প্রিন্স বাজারের দোকানে র্যাকের মধ্যে টাঙানো আছে যে এটা সত্যর র্যাক, এটা মিথ্যার র্যাক, তাক আর কি। এবার আপনি দোকানে গিয়ে এটা বেছে নিলেন যে আপনি সত্য কিনবেন না মিথ্যা কিনবেন। জিনিসটা এরকম না। জিনিসটা হলো আইডিয়াল ধারণাটা নিয়ে আইডিয়ালি সত্য যা, তা কতটুকু আপনি বাস্তবে করতে পারবেন। যেটুকু করতে পারবেন ওটুকুই সত্য, যা পারেন নাই এটা আপনার ব্যর্থতা, হোয়াটএভার, বা এটা অসম্ভব। এই সময় আপনার চেয়ারটা বানাইতে গেছেন তখন ওই যন্ত্রপাতি আবিষ্কার হয় নাই। আজকে যেমন দেখেন রাঁধা ঘষা তো আপনি এই যে কাঠের ইয়ে দিয়ে ঘষে রাঁধা মারতেছেন। আজকাল তৈরি হচ্ছে কি, কাঠ একে মেশিনের মধ্যে ঢুকাই দিচ্ছেন, রান্না হয়ে চলে আসতেছে নিখুঁত। মেশিনের 2টা রোলার আছে, মাঝখান দিয়ে কাঠটা ঢুকাই দিলেন, রোলারের ঘষা খেয়ে কাঠের একটা ছাড়া চুলা উঠে গেছে, একদম প্লেন সুন্দর করে আসছে। এটা তো আপনি আগেকার দিনে যন্ত্রপাতি আবিষ্কার ছিল না ভাই, তখনকার রান্না ঘষলে তো ওটা অত স্মুথ হবে না। তাহলে যুগের উপরে নির্ভর করে কখন কোনটা সত্যি হবে, কতটা সত্য করে দেখানো দরকার। এই যে বুঝছেন, তাহলে সত্য হলো করে দেখানোর জিনিস, সত্য আগেই হয়ে বসে থাকে না। রিয়েল লোকরা তাই বলবে, আর আইডিয়াল লোকরা বলবে যে না, সত্য তো আগে ডিটারমাইন্ড, আগে নির্ধারিত। তাহলে যদি আইডিয়াল দুনিয়া থাকেন তখন বলবেন যে আপনি সত্য নেবেন না মিথ্যা নেবেন। জামাত ইসলাম বলবে যে দুনিয়া হলো সত্য মিথ্যার দ্বন্দ্ব, আমরা সত্যটা নিব। মানে ওনারা আসলে বলতে চাচ্ছে ওনারা আইডিয়াল থেকে যাবেন, রিয়েল লোকটা ওনারা হবেন না। রিয়েল লোকের হওয়ার কথা ওনারা বলতেছেন না, এটা ওনাদের সাবজেক্ট না, কিন্তু কনফিউশনটা লাগাই দিচ্ছে কিন্তু আপনার ভিতরে। আপনাকে যে আসলে ভালো মানুষ যদি হইতে হয়, রিয়েল একটা মানুষ যদি হইতে হয়, তাহলে রিয়েলি কতটা সত্য আপনি করে দেখাইতে পারছেন, ওর উপর নির্ভর করে আপনি কতটা ভালো মুসলমান হইতে পারছেন। কথা ক্লিয়ার? কিন্তু আপনি আইডিয়ালি মুসলমানদের এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, হিন্দুদের এটা হওয়া উচিত, তার বইপত্র খুলে দেখাইতেছে। ভাই বইপত্র দেখে কি করবো? আমাকে তো বাস্তবে হয়ে দেখাইতে হবে, সত্য করে দেখাইতে হবে। আশা করি পরিষ্কার হয়েছে এখন রিয়েল আর আইডিয়াল ফারাকটা। এখন আসেন কেন এই কথাটা বললাম। কমিউনিস্টদের যত ধারণা আছে সবগুলো আইডিয়ালি সত্য। যেমন ক্যাপিটালিজম খারাপ, কোথায় পাচ্ছে? ক্যাপিটালিজম দোষ কি, অপরাধ কি? কয় ক্যাপিটালিজম অপরাধ হলে শোষণ করে, প্রথমে শব্দ উচ্চারণ করবে শোষণ। শোষণ কি শোষণ করে? সারপ্লাস ভ্যালু মেরে দিচ্ছে শ্রমিকের কাজ করার পরে যা পাওনা হয়েছিল, রিয়েল পাওনা, রিয়েল পাওনা যা হয়েছিল তা মালিক দেয় নাই, নিয়োগকর্তা দেয় নাই, তা মেরে দিছে, ওই জন্য শোষণ করতেছে। এই কথাটা আইডিয়াল কথা। কেন? কারণ হলো যে এমন কোন অর্থনৈতিক ব্যবস্থা চালু করব আমি আমার দেশে যাতে কেউ কারো সারপ্লাস ভ্যালু চুরি করতে যেন না পারে, এরকম একটা অর্থনৈতিক ব্যবস্থা কি আছে বাস্তবে? এই হচ্ছে কথাটা। আইডিয়ালি হচ্ছে যে চুরি করে, ডেফিনেটলি ইকোনমিক অ্যাক্টিভিটি মানেই সেখানে সারপ্লাস ভ্যালু চুরি হবে। এখন চুরি যাতে না হয় এরকম কোন ইকোনমিক সিস্টেম কি আপনারা বানাইতে পারছি মানুষ বাস্তবে? উত্তর যে আমরা পাইনি। এইটারই একটা চেষ্টা ছিল সোভিয়েত ইউনিয়নের চেষ্টা, যেটা ওই যে বললাম যে 1922 সাল থেকে শুরু করে এটা ভেঙে গেল 1991 সালে গিয়া, মানে স্টালিনের এই প্রচেষ্টা কবর হয়ে গেল। অর্থাৎ স্টালিন বলেছিল মালিকানা উচ্ছেদ করে দিলে এগুলো চলে যাবে, ওইটারই একটা প্রচেষ্টা ছিল মালিকানা উচ্ছেদ করে আমরা একটা রাষ্ট্র টিকাইতে যাচ্ছি, তাই চাইছিলাম। ওইটাই 1922 সাল থেকে 1991 গেলে সোভিয়েত ইউনিয়ন মারা গেল। অর্থাৎ স্টালিনের এই যে ব্যাখ্যাটা, আমরা এটা করলে পরে শোষণ থাকবে না, ছাত্রদের চুরি থাকবে না, আমাদের ওই এক্সপেরিমেন্টটা ফেল করছে না। ইট ডাজ নট মিন যে খোদ মার্কসের যে তত্ত্বটা ছিল তত্ত্বটা ভুল। খোদ মার্কসের তত্ত্বটা হলো আইডিয়ালি বলা, কথা খেয়াল রাখেন, কিন্তু এটা বাস্তবে দেখানো, করে দেখানো, এটা মার্কস বলে যায় না, মার্কস তো করে দেখায় নাই ভাই। মার্কস মারা যাচ্ছে 1883 সালে, কথা বুঝেন? বলে এটা তো উনি করে দেয়, আর উনি প্র্যাকটিক্যালি তো কোনো মাঠে কিছু করে দেখেননি, সুযোগ পান নাই তো, কারণ তত্ত্ব লিখতে তো জীবনটা শেষ হয়ে গেছে। কিন্তু আমরা আইডিয়াল আর রিয়েলের মধ্যে গেঞ্জে পাকাই দিয়া আমাদের আইডিয়ালটাই দরকার হয়ে যাবে। আমরা এলাম খুবই পরেশগাল লোক আমরা, এই জন্য আমরা আমেরিকাকে বলি তোমার ফ্রি মার্কেট আছে, তুমি পচা লোক, তুমি পাপি।
তুমি এই শোষণ চালু রাখছো। এই জন্য তোমার দোষ কোথায়? তুমি ফ্রি মার্কেট করছো, তাহলে আমরা কি করছি? অপোজিট। এই বলল আসল কথা। আসল কথাটা হইলো এর পাল্টা এবার কমিউনিস্টরা সাজাইছে নিজেদেরকে। আমরা বললাম প্ল্যান্ড ইকোনমি, প্ল্যান্ড, PLANNED, প্ল্যান করে বানাইছে যে ইকোনমিটা, প্ল্যান্ড ইকোনমি। এটা হলো কমিউনিস্টদের ভাষ্য। কিন্তু সমস্যা হলো এই ধারণাটা আইডিয়াল। স্টালিনের আবিষ্কৃত এই প্ল্যান্ড ইকোনমিটা কি? এটা একটা আইডিয়াল ধারণা। বাস্তবে কি সোভিয়েত ইউনিয়ন এরকম কোন ইকোনমি দাঁড় করাইতে পারছে? উত্তরটা হলো যে 91 সালে রাষ্ট্রই ভেঙে পড়ে গেল। তাহলে ওই এক্সপেরিমেন্টটা ভুল ছিল আসলে, মানে ভুল মানে বলবো না, বলবো যে ওই এক্সপেরিমেন্টটা বাস্তব রিয়েল করে দেখানো যায় নাই, টিকানো যায় নাই। কিন্তু এখনো এই আনু মোহাম্মদ থেকে শুরু করে যতগুলা কমিউনিস্ট আছে, হ্যাঁ আমাদের ওটা ঠিকই আছে, অ্যাজ ই সোভিয়েত ইউনিয়ন এখনো ঠিক আছে, ওটা ভাব। আমাদের ওই সমাজতন্ত্র এখনো টিকে আছে, আমাদের ওই অর্থনীতি যেন এখনো টিকে আছে, এটা যেন দুনিয়াতে বাস্তব, এটা যেন রিয়েল। এই যা রিয়েল আর আইডিয়াল ফারাক বুঝে। ওটা চেষ্টা করা হয়েছিল আইডিয়াল ধারণাটাকে রিয়েল করানো কতটা যায় সেটার চেষ্টা, বাট দ্যাট চেষ্টা ফেইল। না ফেল মানে কেন বাদ দিতে হবে না, আপনি আবার চেষ্টা করেন নতুন মডেল কোনো বানান। আর একটা পথ আছে, এটা তো আসলে সারপ্লাস চুরি, মূল কথাটা তো সারপ্লাস চুরি বলতেছেন তাই না? ওকে, সারপ্লাস ফেরত দেওয়ার একটা কিছু ব্যবস্থা করেন। এই জন্যই বলা হচ্ছে যে আপনি প্রথম যেটা ব্যবস্থা সেটা হলো আপনি হেলথ আর ইয়েতে এডুকেশনে ব্যাখ্যা ইয়ে করেন, বিনা পয়সা করে দেন। এটা তো একটা ফেরত দেওয়া। এগুলো কিছু একটা করেন। চায়নাতে যেমন করছে, যে 45% বেশি প্রফিট করে যে বিজনেস, তাকে একটা এক্সট্রা ট্যাক্স দিতে হবে। মানে কি ওই এক্সট্রা ট্যাক্স নেওয়া মানে কি? এটাও তো সাপ্লাই ফেরত দেওয়ার একটা উপায়। এগুলো এক্সপেরিমেন্ট করেন, কোনটা আলটিমেটলি দাঁড়াবে সবচেয়ে ভালো একটু বলা এখন যাবে না। আপনি তো মূল আইডিয়াল ধারণা পাইছেন, মার্কসের কথাটা আইডিয়াল কথা। আইডিয়ালি কি করতে হবে ওটা তো বুঝছেন, কিন্তু রিয়েলি করে দেখাতে হবে। আবার এই কথাটা হলো এরকম যে আপনাকে বলা হচ্ছে যে আপনার ক্যান্সার হয়েছে। আচ্ছা ক্যান্সার হয়েছে আমার, এটা শুনে কি করব? এটা শুনে তো আমি রোগী লেভেলে আমার কোনো লাভ নেই। আমি বলবো যে ওষুধ দেন, অপারেশন করেন, কি করতে বলেন? আপনি খালি বলে যাবেন আইডিয়ালি আপনার ক্যান্সার হয়েছে। আমার ক্যান্সার হয়েছে শুনে আমি কি করবো? আমার কোনো লাভ আছে? আমাকে তো পেতে হবে একটা ওষুধ। কি পয়সা খরচ করলে পর আমার এটা কি হয়ে যাবে সেটা বলেন। কি পয়সা খরচ করলে শোষণ বন্ধ হয়ে যাবে, সারপ্রাইজ বলে চুরি বন্ধ হয়ে যাবে, এটা বলেন না। এটা বলতে পারছেন না। আইডিয়ালি কথা বলতেছেন, আমাদের কাছে শোষণ বিরোধী তত্ত্ব আছে, আমরা এই জন্য আমেরিকাকে ফ্রি মার্কেট বলতে আছি। এবার বুঝছেন? তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি, 53 সাল থেকে যে তর্কটা হয়েছে এটা আসলে একটা আইডিয়াল তর্ক। আইডিয়াল মানে ওই যে কার আইডিয়ালজিটা ভালো ওইটা তর্ক হয়েছে। রিয়েলিটিতে কে কতটা রিয়েলাইজ করে দেখাতে পারছে ওটা নিয়ে তর্ক হয় নাই। ক্লিয়ার? আমি খুব সাংঘাতিক একটা কথা বলছি, আপনারা 2 বার 4 বার এই জায়গাটা রিপিট করে করে শুনে দেখবেন আমি আসলে কি বলতেছি। খুব সূক্ষ্ম জিনিসগুলা। কিন্তু আমি কখনো সারপ্লাস ভ্যালু তত্ত্বের বিরুদ্ধে বলছি না, মার্কসের সারপ্লাস ভ্যালু তত্ত্ব ভুল এ কথা আমি বলছি না। আমি বলছি কথাটা একটা আইডিয়াল ফর্মে রয়ে গেছে, এটার বাস্তব রূপ দেখান আপনি, বাস্তবে করে দেখানো গেছে, কে পারছে, কতটা করতে পারছে। আরো আসেন আপনার মাসুদ সাহেব তো পলাই গেছে এটা থেকে, এই পদ্ধতিতে হবে না ধরে নিয়ে, যেটা স্টালিনবাদীদের বুঝতে সময় লাগছে 91 সাল পর্যন্ত। মাসুদ এটাকে ফার্স্টে বুঝে গেছে 58 সালে, সেটার মধ্যে নাই। সে এই জন্য কমিউনিস্টের নেতৃত্বে একটা ক্যাপিটালিজম করতে হবে, এই পথে চলে গেছে। দেখেন ওইটারই পরিণতি হলো আজকে চীন যে আমেরিকাকে ছাড়াই চলে যাওয়ার, টপকায় যাওয়ার চেষ্টা করতেছে, এটা হলো সেটা। সো ওইটা তো সারপ্রাইজ ভ্যালু তুলে দেওয়ার কথার দিকে চিন্তা করে না, ও বলতেছে এখনকার কাজ হলো এইটা, এরপরে আমি ওটা করবো। এই যে কারণে চীনা একই সঙ্গে কমিউনিস্ট পার্টি, আবার একই সঙ্গে কমিউনিস্ট পার্টি না। কমিউনিস্ট পার্টি না, এই কমিউনিস্ট পার্টি এই অর্থে ও যতটুকু স্টালিনিস্ট এখনো, আর কমিউনিস্ট পার্টি না ব্যবহারিকভাবে সে যতটুকু না। ক্লিয়ার? সে ওইসব সামনাজের তত্ত্বের ভিতরে আটকে যায় নাই, প্র্যাকটিক্যালি দেখাতে চাইছে যে আমাকে যদি আমেরিকাকেই
মাথায় বাড়ি না দেওয়া যায়, ওর চেয়ে বড় কিছু একটা কুতুব না হইতে পারি আমি, তাহলে তো ওকে থামাইতে পারবো না আমি। আর ইন্টারনালি দেশের ভিতরে এখন দেখেন কমিউনিস্ট পার্টির কন্ট্রোলটা খেয়াল করে দেখেন। এই যে আপনি 45% ট্যাক্স দেবেন, এখন ধরেন না দেখি, আপনার গভর্নমেন্ট উপরে ভালাই দিবে। আমেরিকান প্রতিটা সরকার আমেরিকান বিলিয়নারদের হাতে পুতুল। শি জিনপিং আছে, জান না পারেন কিনা, জ্যাকমা আছে না, উঠায় নিয়ে আসে আটকে রেখে দিচ্ছে। না, উঠায় নিয়ে আসা খারাপ, ডেফিনেটলি গুম করা খারাপ, কিন্তু ধরে নিয়ে এসে আটকানোর মুহূর্ত আছে রাষ্ট্রের। এটি দুই দিক থেকে দেখতে পারেন জিনিসটা। তার মানে বিলিয়নারদের উপরে তার কন্ট্রোল আছে পার্টির, এটা তো সে ত্যাগ করে নাই। শি জিনপিং একাই পারে, কিছু লাগে না। তো এই মুহূর্তে আছে আমেরিকান প্রেসিডেন্টের নাই। ওই ইলেকশনের সময় আবার ওদের কাছে ভিক্ষা চাইতে হবে, ওরা টাকা না দিলে ইলেকশন করবেন কেন? এত খরচ ইলেকশন ক্যাম্পেইনের খরচ। ভালো মন্দ দুই দিক থেকে দেখতে হবে জিনিসটাকে, ভালো আছে মন্দ দিক আছে। ওইটাই চীনের অ্যাচিভমেন্ট, অতটুকুই। কিন্তু আমাদের মূল জিনিসটা ছিল আসলে সারপ্লাস ফেরত দেওয়া। এই জন্য চীন বলতেছে এগুলো আমি বাড়তে নিয়ে নিয়ে যতটা ফেরত দিতে পারি করি, এটা ইমিডিয়েট এতটুকুই পারি আমি। আর চীনের সাধারণ মানুষের জীবনমান উন্নত, হ্যাঁ এটা তো ঠিক, ওই 58 সালে যে জায়গায় ছিল আর এখন যে জায়গায়, এটা আকাশ পাতাল ফারাক। এই জন্য আপনাদেরকে বারে বারে বলি আমি যে আল জাজিরা একটা ডকুমেন্টারি আছে, একটা মেয়ের 3 বছর বয়স থেকে তারা প্রতি বছর যায় ওই মেয়ের বাসায়, আর কতটুকু বাড়লো কি কি হইলো ওটা খালি নোট করে নিয়ে চলে আসে এক সপ্তাহ থেকে। এরকম করতে করতে 23 বছর পরে মেয়েটা কত বড় হয়েছে কি করে, এই ডিফারেন্স সে দেখাচ্ছে। এরকম আইডিয়াল ডকুমেন্টারি কিন্তু আপনি কোথাও পাবেন না, একদম হাতে নাতে দেখানো। যেমন শুরুতে দেখাচ্ছে তার 5 প্রজন্ম একই বাসায় থাকে, এই বাচ্চা মেয়েটার বাপ মা দুজনের ড্রাইভার। আমাদের মিল ফিটের মতন কোম্পানি আছে, কোম্পানির গাড়ি ট্রাক ড্রাইভার আর কি, গাড়ি চালায়। আর তারা শেষের দিকে দেখাচ্ছে 23 বছর বয়সে মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, খুবই পশ ইউনিভার্সিটি, যার বেতনই হলো মাসে $3000। এবং ওই দুই ড্রাইভার তারাই খরচ দিয়া মেয়েকে ইউনিভার্সিটিতে পড়ায়। আপনি বুঝতেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে। এখন তার সিঙ্গেল ফ্যামিলি, মানে জাস্ট মা বাবা আসে মিলে ফ্যামিলি। তাহলে একটা সোশ্যোলজিক্যাল স্টাডি করেন এটার ভিতরে, তো চীনের ডেভেলপমেন্টটা কি হয়েছে এটা ওখানে বুঝতে পারবেন না। আবার এইটা ফেরি করতে শুরু করেন, এটাই আইডিয়াল, পাইছি একটা, না এটা করেন না। কিন্তু চেঞ্জগুলো কি হয়েছে এটা বোঝার চেষ্টা করেন, কতটুকু কি বাস্তবে করা গেছে, কতটুকু বাস্তব করা গেছে। এই ওকে, তাহলে মূল কথা আবার ফিরে যাই আমরা। তাহলে ফ্রি মার্কেট ধারণাটা এটা আইডিয়াল রিয়েলের ঝগড়া হয়ে আছে। কমিউনিস্টরা যা কিছু বলে এগুলো আইডিয়ালি বলে, এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিনতম আমার সমালোচনা কমিউনিস্টদের প্রতি। ও তো এখন আইডিয়াল রিয়েলের ফারাক বুঝে না। আইডিয়ালের ফারাকটা আমার বানানো না, কিন্তু মনে রাখবেন আইডিয়ালের ফারাক প্রথম আমাদের সামনে হাজির করছে কার্ল মার্কস, এটা আপনারা জানেন না। ফয়ারবাখের থিসিস পড়েন, 1 নম্বর থিসিস। আজ পর্যন্ত আমাদের দার্শনিকেরা এটা করতে হবে সেটা করতে হবে খালি বলেই খালাস হয়েছে, করে তো দেখার নাই, বলতেছে ওটা সত্য কিনা। এটা হলো 1 নম্বর থিসিস। ওই যে এই দেখেন আইডিয়াল রিয়েলের ফারাকটা মার্কস কিভাবে তুলে আনতেছে। এইটাই ফয়ারবাখের থিসিস। কেন ফয়ারবাখকে সবাই সমালোচনা করতেছিল, উনি বলতেছেন উনি তো এই জিনিসটা বুঝেন, এই জন্য উনি ফয়ারবাখের পক্ষে দাঁড়াইছিল। এই জন্য এটাকে ফয়ারবাখের থিসিস বলা হয়। এটা পাইবেন জার্মান লিটারেচারের ভিতরে, ওখানে দেখবেন যে এই যে আইডিয়াল রিয়েলের কথাটা উনি ওনার মতন করে ভাষায় বলছেন আর কি। আমি তো একটা তত্ত্বগতভাবে বললাম এটা আইডিয়াল, এটাকে রিয়েল বলে, এরকম তো ভাবে বললাম। কার্ল মার্কস তো এভাবে বলে নাই। কার্ল মার্কস বলতেছে যে এই যে উনি বলতেছেন ওনার সময়টা ছিল থিওলজি থেকে বেরিয়ে আসছে মানুষ, ফিলোসফিতে যাওয়ার চেষ্টা করে। খেয়াল রাখেন, বাস্তববাদী না, আবার মানে বস্তুবাদী না, বস্তুবাদী বলে বুঝেন না জিনিসটাকে, ভুল। আইডিয়াল থেকে রিয়েলিজমে যাচ্ছেন, এইটাকে উনি ব্যাখ্যা করছেন কিভাবে, খোদ কার্ল মার্কস কি করে থিওলজি থেকে বেরিয়ে সে ফিলোসফার হচ্ছে। কোথায় ফারাকটা খেয়াল রাখবেন, থিওলজি থেকে বেরিয়ে গিয়ে বস্তুবাদী না, কিন্তু ফিলোসফারের দৃষ্টিভঙ্গিটা আর আইডিয়ালিস্টের দৃষ্টিভঙ্গিটা ফারাকটা কোথায়, এটা মার্কসের সাবজেক্ট। উল্টাপাল্টা দুনপুন বুঝ দিয়েন না কিন্তু দয়া করে। আচ্ছা, তাহলে মূল জিনিসটা হচ্ছে কমিউনিস্টের সবটাই রয়ে গেছে আইডিয়ালি কথা বলা। আপনি পার্সেন্টটা কি কদ্দুর পার্সেন্ট ওটা বলেন, ওটা নিয়ে তর্ক করেন না। আপনি আমেরিকার সাথে যুদ্ধ করতেছেন, তর্ক করতেছেন কি নিয়ে, ওটা তো খারাপ, আইডিয়ালি খারাপ, আমারটা ভালো কেন, তো আমার স্টালিন আছে।
আমরা মালিকানা উচিত করে দিলে সব হতো। এরপরে যখন 91 সালে ভেঙে গেল, এখন কোথায়? এখন আমি গঙ্গাইতেছেন না, এখন আমার সমাজতন্ত্র বালা। আপনি একটা গোয়ার একটা গাধা আছে। আপনি ভাবছিলেন আপনার একটা সোনার বাঘ ছিল, আর সোনার সে হরিণও নাই, বাঘও নাই, এটা ভেঙে গেছে। যে এটা যে স্বপ্ন ছিল, এটা যে রিয়েল না, আপনি সেই হুঁশ নাই। আপনি আইডিয়াল ধারণা নিয়ে এখনো চালাই যেতেছেন আমরা কমিউনিস্ট, আমরা কমিউনিস্ট পার্টি করি, আর বাস্তবে করতেছেন কি ইন্ডিয়ার দালালি, হিন্দুত্ববাদের দালালি, এই আর কি। যাই হোক, মূল আবার ফিরে যাই আমি। তার মানে কমিউনিস্ট মাত্রই আইডিয়াল লোক, আসলে এরা আইডিয়াল রিয়েলের ফারাক বোঝে নাই। এই জন্য আমেরিকাকে গালি দিচ্ছে, ক্যাপিটালিজমকে গালি দিচ্ছে, এই যে ফ্রি মার্কেটের লোকরা এই কথা বলে। অনেকে আরেকটা শব্দ ইউজ করে, বাজার অর্থনীতি খুব খারাপ। বাজার কেন? বাজার কথাটা একটা মজার গুরুত্ব আছে। আমরা বাজারই কাকে বলি? যে মেয়েটা বেশ্যা, শরীর বেঁচে খায়, এটি কিছু করার নাই তার, আর কোনো উপায় নাই তার। শরীর বেঁচে সেই বিনিময়ে সে অর্থ জোগাড় করে, এইভাবে সার্ভাইভ করতেছে, তার নেক্সট জেনারেশনকে পালতেছে। তো তার বেলা আমরা ইউজ করি বাজারি। এইটা বলে তারা ওই ধারণাটা দিতে চায়। এই ধারণাটা কিন্তু এথিক্যাল ধারণা। আপনি বাজারি, বুঝছেন? এবার সো বাজার অর্থনীতি খুব খারাপ কেন? এটা বাজারি। ভাই স্যার, আপনার পণ্যের মূল্য বাজারে না হলে বুঝবেন কেমনে অ্যাকচুয়াল মূল্য কত? এত ফালাই দিন না। রিয়েল বাজারটা দেখেন, রিয়েল, এই যে বললাম আপনার আইডিয়ালি বাজার বলতে যে ধারণা, রিয়েল বাজার বলতে কেন নিডেড সেটা। ওকে, এখন খুব দ্রুত এই জায়গাটা একটা কথা বলবো। আপনারা যেভাবে আমেরিকাকে ফ্রি মার্কেট বলে এটাকে এথিক্যালি নোংরা বলতেছেন, নষ্টা বলতেছেন, এই যে নষ্টা মেয়ে বলতে যা বোঝায়, এটা হচ্ছে বাজারি। বাজার অর্থনীতি খুব খারাপ। ফ্যাক্টস হচ্ছে যে আপনাদের ধারণাটা আইডিয়াল ধারণা। আইডিয়াল ধারণা দিয়ে এগুলো কথা বলার তো কোনো মানে নেই, আপনার রিয়েলি করে দেখাইতে হবে। ওকে, বাস্তবের আমেরিকানটা কেমন? 1945 সালের যে ক্যাপিটালিজম আইডিয়া নিয়ে সে শুরু করেছিল, আর 1980 সালে যেই ক্যাপিটালিজমটা সে দাঁড় করাইলো ফাইনালি, এই দুটার মধ্যে যে আকাশ পাতাল ফারাক আছে, তা 100 ভাগ কমিউনিস্টই জানে না। এর মধ্যে আসল ফারাকটা কি? প্রথম চেঞ্জটা হলো যে 45 সালের আগে মানে কলোনি যুগ। কলোনি যুগে ইন্ডিয়া, অবিভক্ত ইন্ডিয়া, মানে আমরা বাংলাদেশের যার অংশ, আমরা চাইলেই বাংলাদেশের নিজের দেশের কোনো সিদ্ধান্ত নিজেরা নিতে পারতাম না। কলোনি উঠাই দেওয়ার জন্য এইটাই রুজভেল্টের লড়াই। কলোনি উঠাই দিলে লাভ হবে কি? উনার লাভ কি? উনি আমাদেরকে কলোনি মুক্ত করার জন্য এত বড় জীবন বাজি রাখলেন কেন? রাখলেন এই জন্য যে ওনাদের হাতে এত হিউজ পরিমাণে ক্যাপিটাল জমে গেছে, এই ক্যাপিটাল ধার দিতে হবে, খাতক বানাইতে হবে, এই ঋণ গ্রহীতা দেশ লাগবে আমার। বাংলাদেশ স্বাধীন না হলে পরে সে তো সিদ্ধান্ত নিতে পারবে না ঋণ নিতে আসবে কিনা, ফলে ওর কাস্টমার হবে না। তো তাহলে উনি ওনার কাস্টমারের জন্য দুনিয়া থেকে কেচকিতে ফেলায়, কলোনি মাস্টারদেরকে কেচকিতে ফেলায় চুক্তি করে নিছেন যে যুদ্ধে জিতলে পরে কিন্তু সব কলোনি ছেড়ে চলে যাবে নিজে নিজে। বুঝছো? আমি কিন্তু কাউকে হুকুম দিতে পারবো না, কিচ্ছু বলবো না, তোমরা নিজেরা চুপচাপ চলে যাবে। আজ পর্যন্ত কোনো কমিউনিস্ট বলতে পারে না ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে চলে গেছিল কেন। উত্তর নেই, জানে না, কখনো খেয়াল করে দেখে না। তা স্টালিন বাবাজি তাদেরকে বলে দেয়। স্টালিন বাবাজি কেমন করে বলে? এটা বললে তো রুজভেল্টের ক্রেডিট হয়ে যায়, উনি ছোট হয়ে যান, উনি বলতে পারেন না। তাহলে কলোনি উঠছিল কিনা উনি জানেন না। আমি পরিষ্কার বলতেছি, কলোনি তুলেছিল রুজভেল্ট নিজেরই স্বার্থে। কি স্বার্থ? যে উনি বাংলাদেশকে ঋণ গ্রহীতা, খাতক হিসেবে পেতে চান। তাহলে এই সময় তার লক্ষ্য হচ্ছে যে এখন তার গ্লোবাল ইকোনমিটা, তার ক্যাপিটালিজমটা কি করে উনি বড় করবেন, কিন্তু কোন পথে গেলে তার জন্য সঠিক হবে সে জানে না। এটারই এক্সপেরিমেন্টের সময় লাগছে এই সময়টা। যেমন উনি কি ধরেন একটা টুথপেস্ট উনি কি আমেরিকায় বানায় নিয়ে বাংলাদেশের জন্য পাঠিয়ে দিবেন, বাংলাদেশে বেচবেন, এরকম ভাবে একটা অর্থনীতি বানাবেন নাকি? খোদ মেটেরিয়ালও আনবেন না, খালি পুঁজি আনবেন, আইনে বাংলাদেশে একটা লিভার প্রসেসের কোম্পানি দেবেন, দিয়ে টুথপেস্ট বানায় বেচবেন। দুটা কিন্তু দুই রকম হলো, বুঝছেন নিশ্চয়ই। প্লাস আরেকটা হতে পারে, আজকাল যেমন দেখেন কোন জায়গায় গেছে এটা স্কোয়ার, কোথাকার একটা পাবনার পাগলাগারদের একটা একটা সালসা বানানোর কোম্পানি ছিল, তারা আজকে হয়ে গেছে হোল টয়েল ট্রেড সেকশন একটা আছে, তারাই বাজার দখল করে আলেছে, লাক্সকে খেদাই দিছে।
লাক্স হলো লিভার ব্রাদার্স, ওই মাল্টিনেশনাল কোম্পানি, তাদেরকে খেদাই দিয়ে আজকাল মার্কেট দখল করে লাইছে। তাহলে এদের সঙ্গে এবার আমেরিকানদের সম্পর্ক হলো তাদের পিছনে পুঁজির বাপের পুঁজি, শেষ বাপ হলো আমেরিকা। আলটিমেটলি ক্যাপিটালটা আমেরিকা থেকে আসছে। সো এইভাবে কোন পথে সে বাংলাদেশের মতো দেশে আসবে এইটা সে শিওর জানতো না। এই এক্সপেরিমেন্টটাই তার করতে সময় লাগছে। আর আপনার 45 সালে যে যুদ্ধ লাগেছে, ওরা সাম্রাজ্যবাদ, ওরা এথিক্যালি খারাপ, ওরা পুঁজিবাদী, ওরা ইয়ে খায়, শোষণ করে, শোষণ করে। আপনি দেখেন, তার সব আইডিয়াল কথা বলতেছেন, আর তো বুঝতেছেন না ও করতেছে এটা কি আসলে, কেন এই সময়টা লাগালো সে। আরেকদিন আমি অন্য এক সময় বলেছি এই কথাটা, এইটারই ফাইনালি কেন সিঙ্গাপুর বলে একটা দেশ হলো। সিঙ্গাপুর কি আসলে, এক কথা বললে সিঙ্গাপুর হলো আমাদের চকবাজার। মানে চকবাজার মানে হলো ঢাকায় যত ইন্ডাস্ট্রি আছে সবাই সবার মালটা রেডি করে চকবাজার হলো পাইকারি মার্কেটটা, ওইখানে শ্যাম্পুর পাঠায়। বাংলাদেশের 64 জেলার লোকেরা ওখানে যায়, গিয়ে চকবাজার থেকে ওখানে অর্ডার দিয়া ওই মাল নিয়ে যায়। সেটা আবার এখন করছে কি, এই ডিস্ট্রিবিউশনের পদ্ধতি আরেকভাবে করছে। বগুড়ায় এবার খোদ কোম্পানিরই একটা অফিস বানাইছে, স্কোয়ারের একটা অফিস পাবেন আপনি, ডিস্ট্রিবিউশন সেন্টার। ওখান থেকে পুরা 16টা ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গের 16টা ডিস্ট্রিক্ট কভার করে তারা। তাহলে ডিস্ট্রিবিউশন নিয়ম বদলাচ্ছে, চকবাজারটা এখন ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। তাহলে এই চকবাজার হলো সিঙ্গাপুর কাদের জন্য, আমাদের এশিয়ার জন্য। এই এশিয়া সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে আসে ওরা, হয় মালামাল নিয়ে আসে না ক্যাপিটাল, দুইটা নিয়ে আসে আজকাল। ওখান থেকে এনে এইবার রিডিস্ট্রিবিউট করে। ঢাকায় যত কম্পিউটার দেখেন সব সিঙ্গাপুরের মার্কেট থেকে আসছে। প্যারালালি হংকং একটা মার্কেট আছে, কিন্তু হংকং মার্কেট থেকে এখনো পর্যন্ত আইটির আইটেম হংকং থেকে আসে না। এই যে কেন সিঙ্গাপুরের মডেল আসলো, এটা ওইটা বুঝেন, ওইটাই চালু হয়েছিল 80 সালে। এইটাই মালয়েশিয়ার অংশ সিঙ্গাপুরকে কেটে নিয়ে এসে কেন সিঙ্গাপুর করতে হলো, আমরা এগুলো কিচ্ছু বুঝতেছেন না। কেমনে এই এক্সপেরিমেন্ট সে করতেছে এটা বুঝছেন না কেন। এরপরে দেখেন এখন সে গ্লোবাল ক্যাপিটালিজমে ঢুকে গেল, আপনাদের কোনো খবর নাই। 45 সালে কিন্তু আমেরিকানরা গ্লোবাল ক্যাপিটালিজমের কথা বলছে না, কারণ তারাও জানতো না যে ওটা গ্লোবাল ক্যাপিটালিজম হয়ে দাঁড়াবে কিনা ফাইনালি। এমনও না যে টার্গেট ছিল এটা বুঝতে ওদের সময় লাগছে, প্র্যাকটিক্যালি বুঝতে হয়েছে। ওকে, এখন আমি দ্রুত যে কথা বলে এই অনুষ্ঠান শেষ করব এখন। কিন্তু এই গ্লোবাল ক্যাপিটালিজমের জন্য আলাদা একটা অনুষ্ঠান করতে হবে আমাকে, তাহলে বুঝাতে পারবো আপনাদেরকে যে এটা জিনিসটা কি আসলে। ওকে, কমিউনিস্টরা যে বুঝেছে গ্লোবাল ক্যাপিটালিজম তত্ত্ব আকারে বলছে, কিন্তু এটা যে গ্লোবাল ক্যাপিটালিজমের যুগে প্রবেশ করেছে এটা তারা স্বীকার করতে চায় না, বুঝতেও চায় না। যেমন এটা সম্পর্কে তার ধারণা 79 সালে যে চেঞ্জটা হয়েছে এটা সম্পর্কে তার একটা গ্লোবালাইজেশন হয়েছে বলে তারা বিশ্বাস করে, এবং গ্লোবালাইজেশনটা খারাপ জিনিস। এর হচ্ছে কমিউনিস্টদের ধারণা। সবচেয়ে খুবই পড়ালেখা জানাওয়ালা লোক বলে যদি কারো কল্পনা থাকে, তো সেই লোকটাও এই ধারণা এতটুকু বলতে পারছে বড়জন। সে গ্লোবালাইজেশন শব্দটা শুনছে, আর হোল ইউরোপিয়ান কমিউনিস্ট এগুলা হলো উনার পক্ষের লোক। উনারা সব গ্লোবালাইজেশন শুনে খারাপ। গ্লোবালাইজেশন কেন খারাপ? কারণ ওটাতে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম কেন খারাপ? কারণ ওটা পাপ, পুরান পাপের তত্ত্ব আছে ওখানে। তাহলে ক্যাপিটালিজম যদি খারাপ হয় তাহলে গ্লোবাল ক্যাপিটালিজম তো আরো খারাপ। এই ধারণাটা অনেকটা এরকম আর কি, যে পাপির ছেলে তো পাপই হবে, তাহলে ওর ছেলের নাতির ছেলে সে কেন পাপি, ওটা বোঝার তো দরকার নাই, খালি মূল বাবাকে বুঝ নিতে হয়, এটা বলতে যাচ্ছে আসলে। তো পাপের ধারণা দিয়ে আপনি গ্লোবাল ক্যাপিটালিজম ব্যাখ্যা করতে পারবেন না তো আসলে, তাহলে আপনার বোঝার দরকার নাই তো আসলে, আপনি বলতে যাচ্ছেন। কারণ আপনি তো বাবা যে পাপি, 14 পুরুষের বাবা যে পাপি, এটা তো বুঝে গেছেন। এটা আপনাদের অ্যাটিটিউডটা। সো ক্যাপিটালিজম মানেই খারাপ, সো ক্যাপিটালিজম খারাপ, তাইলে এটা তো সব পুরাটাই পাপ, হোল দুনিয়া পাপ। কিন্তু একটা জিনিস বুঝেন না, এই যে যারা এইসব তথ্য দিতে আছেন ইউনিভার্সিটির মাস্টার গুলা, হাসিনা যখন বেতন ডাবল করে দিল, তো ঠিকই তো তখন ভাত খাইতেন আগে, এখন তো পোলাও খান, তখন তো খারাপ লাগে নাই, কি বলেন? টাকাটা তো দিয়েছিল ক্যাপিটালিজম নাকি? হ্যাঁ, এই যে ভাত খান, প্রতিটা ভাতের গ্রাসে, প্রত্যেকটা ভাতে ক্যাপিটালিজম লোকা আছে। খুব মজা লাগে না তখন ক্যাপিটালিজম খাইতে? হ্যাঁ, ইউনিভার্সিটির মাস্টার হয়ে বসে থাকেন, 2400 করে ভাত খান, হাসিনা ডাবল বেতন নেন, হাসিনা সবার বেতন বাড়িয়ে দিয়েছিল, আপত্তি তো করেন নাই, তলায় হাত দেন, বুঝছেন? সব জায়গায় পাপ দেখে বেড়ায় না। এনিওয়ে, যে কথা বললাম যে গোল্লা ক্যাপিটালিজম আলাদা একটা অনুষ্ঠান করবো এটা বোঝানোর জন্য, কিন্তু আমি এর এফেক্টে কি হয়েছে সেটা দিয়ে দেখাবো। কি দেখাবো আসলে? দেখাবো যে আসলে মুক্তবাজার কথাটা আইডিয়াল ধারণা,
বাস্তবের ক্যাপিটালিজম, ওয়েস্টার্ন ক্যাপিটালিজম, আমেরিকান নেতৃত্বের ক্যাপিটালিজম 45 সালের পর থেকে যেটা শুরু হয়েছে, এই ক্যাপিটালিজমটা রিয়েল এবং সেখানে মুক্তবাজার বলে কোনো ধারণা নাই। প্রমাণ, সবার শেষের প্রমাণটা দিয়ে শেষ করে দেবো আজকে নমস্কার। শেষের প্রমাণটা হলো ধরেন বাইডেনের আমল দেখেন, বাইডেন আর ট্রাম্পের আমলে দুইটা উদাহরণ দেব। বাইডেন এসে বলল যে আপনারা ডলারে ব্যবসা করতে পারবেন না। মানে ডলারে ব্যবসা করা মানে কি? ডলারে ব্যবসা করলাম মানে হলো যে দুইটা দেশ মনে করেন একজনা বেচবে আরেকজনা কিনবে। ইরান তেল বেচবে, আমি কিনবো। বাইডেন বলতেছে যে ইরান যেহেতু আমরা নিষেধাজ্ঞা দিচ্ছি, ফলে ইরানের তেল কেনার সময় আপনাদের একটা ইনভয়েস হবে না, চালান, মানে আমরা যেটাকে বলি মেমো দেন, মেমো, একটা মেমো থাকবে না? তো মেমোতে পণ্যের দাম কোন কারেন্সিতে লেখা হবে, হচ্ছে মূল প্রশ্ন। এখানে বাইডেন বলতেছে এখানে ডলারের, মার্কিন ডলার লিখতে পারবেন না। আপনার $10 তেল কিনছেন আপনি, এই $10 মূল্য কত? $10 না, এটা বলতে পারবেন না আপনি। কেন? বললে কি করবেন আপনি? আপনি জানবেন কেমনে? জানবেন খুব সহজ আসলে। কারণ ওই $10 দিয়ে তেল কিনলে $10 যে বিলটা পাইছে, 10 বা $1000 যাই হোক না কেন, ইরান যে বিলটা পাবে, এই বিলটা ভাঙাইতে গেলে পরে, ইনভয়েসটা ভাঙাতে গেলে তাকে কোনো না কোনো আমেরিকান ব্যাংকের কাছে যেতে হবে ঘুরে ফিরে। তাতে এটা আপনি আপনার দেশের ব্যাংকে দিলেন মনে করেন প্রথমে, তারপর আপনার দেশের ব্যাংকটা কোথায় গেছে? এটা ওখান থেকে গেছে মনে করেন দুবাই। দুবাইয়ের আরেকটা ব্যাংক আছে না, ও তো হবে না, ও ওইটা নিয়ে আবার ও পাঠায় দিবে আলটিমেটলি আমেরিকাতে। এটা আমেরিকান ব্যাংক হতে হবে। কি করে? এই যে যেটা প্রায় বলি আমি, যে বাংলাদেশে মনে করেন আপনি ইনভয়েসটা দিচ্ছেন, আপনি আপনার কোম্পানির অ্যাকাউন্টটা আছে ন্যাশনাল ব্যাংকে, আপনি ন্যাশনাল ব্যাংকে জমা দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে। ন্যাশনাল ব্যাংক কি করবে? তাদের একটা নস্ট্রা অ্যাকাউন্ট বলে, অর্থাৎ ওই হোল ন্যাশনাল ব্যাংক কোম্পানিটাই তাদের আবার অ্যাকাউন্ট আছে আমেরিকান কোনো ব্যাংকে, ডলার অ্যাকাউন্ট আছে, ওই ডলার অ্যাকাউন্টে এটা ভাঙানোর জন্য পাঠিয়ে দিবে। ওইটাকে বলে নস্ট্রা অ্যাকাউন্ট, NOSTRA, নস্ট্রা। মানে আমার পার্সোনাল না, এটা এটা আমার কোম্পানি, আমার যে ব্যাংক কোম্পানিটারই একটা অ্যাকাউন্ট আছে ওখানে, ওইটার মাধ্যমে আপনাকে ভাঙাইতে যেতে হবে। অর্থাৎ শেষ বিচারে ডলারে ইনভয়েস লিখলে ওই ইনভয়েসটা মাস্ট কোনো আমেরিকান ব্যাংক থেকে ভাঙাইতে হবে। এইবার আমেরিকান ব্যাংকে বলে দেওয়া আছে, বাইডেন বলে দিছে, যেই হারামজাদা আমার নিষেধাজ্ঞা দেওয়া দেশের কোনো চেক আসবে, ওটা যদি ভাঙাইছস অবস্থা খারাপ হবে। কিরকম? একটা উদাহরণ দিই। এই কাজ করে বসছিল HSBC। HSBC মূলত হংকং বেস ব্যাংক একটা, আপনারা অনেকে জানেন না, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। হংকং ব্যাংকে কাজ করছে, হংকং ব্যাংকের উপরে $2 বিলিয়ন ফাইন ধরছে বাইডেন আমলে। এবার বুঝছেন কি হবে? তাহলে এইটাই হলো ডলারে ব্যবসা করতে পারবা না, কথাটার মানে হলো এটা। তাহলে বাইডেন বললো ডলারে ব্যবসা করতে পারবা না, এইটাই ছিল তার পুরো 4 বছরের নীতি। এখন বলেন এটা কি মুক্ত বাজার? কি মনে হয় আমেরিকানদের অর্থনীতি, এটা কি মুক্ত বাজার অর্থনীতি হইলো? ভাই আপনি তো, আমি ডলারে লিখতে পারবো না, আপনি কি বলেন এটা? আপনি তো আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব ক্ষমতার বিরুদ্ধে আপনি হস্তক্ষেপ করছেন। আপনি এত দূর বলতে পারেন, কিন্তু আসলে তো করছে। তাহলে এটা কি করে মুক্ত বাজার অর্থনীতি হয়? বুঝা গেছে এবার? তাহলে আমেরিকান ক্যাপিটালিজমটা কখনোই মুক্ত বাজার অর্থনীতি ছিল না। ও তার ইন্টারেস্টে ব্যাংক কেন যে কোনো কিছুর উপর হস্তক্ষেপ করেছে, কম করে যাচ্ছে, কম করবে। সেম আসেন এখন বাইডেন ট্রাম্পের আমলে, এ তো আরো চড়া। আপনি রাশিয়া থেকে তেল কিনছেন, আপনি ইন্ডিয়া, এই জন্য আপনার উপর ট্যাক্স আমরা 50%। আপনি কোনো পণ্য যদি আমেরিকায় ঢুকাইতে চান, আপনার উপর ট্যাক্স ধরবো আমি 50%। এটা কি হলো? এটা মুক্ত বাজার অর্থনীতি? সাধারণভাবে যে কোনো ট্যাক্সেশন ইটসেলফ মুক্ত বাজার অর্থনীতির ধারণার বিরুদ্ধে। আপনি ট্যাক্স ধরবেন কেন আমাকে? বাংলাদেশে বিদেশ থেকে কেউ একটা ইয়ে নিয়ে আসছে, পণ্য নিয়ে আসছে, আপনি কি করলেন? চিটাগাঙে বসা রাখছেন, আপনার একটা NBR আছে, মানে পণ্যের উপর ইচ্ছে মতো ট্যাক্স হচ্ছে। যেই পণ্যকে আপনি ঠেকাইতে চান, আপনার দেশের পণ্য আছে, আপনার খুব ন্যাশনালিজম হয়ে গেল, বিদেশি পণ্য ঠেকাই রাখতে হবে না। এটা মুক্ত বাজার অর্থনীতির ধারণার সাথে মিলে না। ইভেন এটা WTOর আইনও মানে না। এটা WTO অনেকে জানেন নিশ্চয়ই, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা গ্লোবাল বাণিজ্য ব্যবস্থায় কোনো বিরোধ দেখা দিলে এটা সমাধান করার প্রতিষ্ঠান হলো WTO। সে WTOর আইনেও এটা পড়ে না। আর আজকাল
আগে ধরা হতো ট্যাক্স ধরে আরেক দেশের পণ্যকে আটকে দিতেন আপনি, আপনার ন্যাশনালিস্ট ইকোনমি হইতে বলে মনে করতেন আপনারা। এটাকে আমি বলছি ইকোনমিক ন্যাশনালিজম, যেটা মোদি করে বেড়ায়। এটা উগ্র জাতিবাদী দেশ হলে পরে সে এটা করবে। আর যদি সে বুদ্ধিমান দেশ হয় তাহলে কি করবে? উল্টা। বুদ্ধিমান দেশের উদাহরণ দিয়ে আপনাদেরকে, আসিয়ান বলে একটা জোট আছে, বাংলায় লিখি আসিয়ান, 10টা দেশের জোট। কোথাকার, কোন জায়গায়, কোন জিওগ্রাফিতে? এটা হলো ইস্ট এশিয়াতে যেগুলো দেশ আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন থেকে শুরু করে আপনার আশেপাশে যত ছোট দ্বীপওয়ালা দেশ আছে সব মিলে এরা 10টা দেশ। এই 10টা দেশ মিলে ওদের অর্থনৈতিক জোট একটা, তার নাম হলো আসিয়ান। আসিয়ান জেটের মধ্যে এইবারে এটাকে নিয়ে যাচ্ছে, ওরা ট্যাক্স কমায়, একই পণ্য সবাই দেশে ইউজ করবে, আর একই পণ্য সব দেশের লোক ওর ভিতরে লেবার ঢুকাবে, ফাইনাল পণ্যটা সবাই মিলে কিনবে। এই অর্থনীতি চালু করতে যাচ্ছে। এটার প্রধান শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই, এই জন্য আসিয়ান মেম্বার হতে গেলেও আপনাকে 8%-এর বেশি ট্যাক্স ধরতে পারবেন না, হাইয়েস্ট। এবার বুঝছেন? যেখানে আমাদের এখানে গাড়ির উপর ট্যাক্স 100%ও আছে। তাহলে এখানে ওটা উল্টা ধারণা, এটা হচ্ছে গ্লোবালাইজেশনের ধারণা। তাহলে আপনি এখন আসিয়ানের মেম্বার হতে চাইলে আপনাকে এটা হতে হবে। ইন্ডিয়া যেমন আসিয়ানের মেম্বার প্রসঙ্গে বলেছে না না না, আমরা এটা হওয়ার দরকার নেই, কারণ ও হলো ইকোনমিক ন্যাশনালিজমের দেশ। স্টালিন কিন্তু ইকোনমিক ন্যাশনালিস্ট, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য ব্যবস্থা তার বিশ্বাস নেই, আস্থা নেই, কখনো করেও নেই। শুনতে খারাপ লাগবে আপনাদের কমিউনিস্ট ভাইদের, কিন্তু ঘটনাটা হলো এইটা। তাহলে আপনারা এবার একজনাকে মুক্তবাজার অর্থনীতি বলে দোষারোপ করতেছে। ও নিজেই তো মুক্তবাজার অর্থনীতি, এই যে ট্যাক্স ধরা মানেই তো মুক্তবাজার হইল না। তো এটা কম্পিট করেন, আপনার চেয়ে আমি কম শ্রম লাগাই, এই একই গরম বানাইতে পারি, আপনার চেয়ে সস্তা, এবার আপনাকে বাজারে ঢুকতে দেবেন না আপনি। এটা হলো মুক্তবাজার। তো সেম আপনারও আবার একটা কোনো পণ্যতে যদি কম শ্রম দিয়ে বানায় দেবো, তো ওটার দাম কম হবে, তাহলে ওদেরকে আমার বাজারে ঢুকতে দিতে হবে আপনাকে। এই যে নিয়মটা, এইটাই হলো গ্লোবালাইজেশনের নিয়ম, 80 সাল থেকে যেটা চালু হয়েছে। তাহলে যারা গ্লোবালাইজেশন চালু করতে পারে, ট্যাক্স কমানোর দিকে চলে গেছে, তাদেরকে আপনি বলতেছেন মুক্তবাজার কিনা, জানেন না আপনি? বুঝছে? এইটা হলো মুক্তবাজার রিয়েল মানে, রিয়েল, ওই যে আইডিয়াল রিয়েলের ফারাক বলেছি, তত্ত্বে বলা না। ওটা আপনি তত্ত্বে বলতেছেন যে ওদের চেয়ে আমরা ভালো, কমিউনিস্টরা ভালো, কে জন্য? কারণ আপনারা তো মুক্তবাজার অর্থনীতিটা খারাপ, আমরা হলাম প্ল্যান ইকোনমি, সবকিছু খুব প্ল্যান করে করি, কিন্তু প্ল্যানের নামে আপনি তো আরো বেশি করে হস্তক্ষেপ করেন, আপনি তো মুক্ত রাখেন না বাজার। ক্লিয়ার? তাহলে যেটা দেখালাম আমি ফাইনালি, যে হোল আমেরিকা, এখনো পর্যন্ত আমেরিকা, এখানে মুক্তবাজার বলে বাস্তবে কিছুই নেই। এটা অলওয়েজ ইন্টারভেনশনাল, হস্তক্ষেপ করা। এইবারে হস্তক্ষেপ কত কমানো যায়, কারণ কমালে, হস্তক্ষেপ বাড়ালে আবার আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য হবে না, সেই জন্য ডাব্লিউটিওর জন্য। আবার ডাব্লিউটিও করার পরে এইবার ট্রাম্পের কারণে ডাব্লিউটিও তো অকেজ হয়ে যাচ্ছে। 80 সালের আমেরিকা যে কাজ করেছিল, এখনকার ট্রাম্প ঠিক তার উল্টা কাজ করছে। সুতরাং মুক্তবাজারের তিনি কখনোই ছিল না। 80 সালে যতটুকু সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য করব আমরা, ওটা রিয়েলি মুক্তবাজার অর্থনীতি রিয়েলি কতটা করা যায় তারই একটা চেষ্টা বলতে পারেন, যেটা একালে এসে যখন আমেরিকানদের কর্তৃত্ব, নেতৃত্ব দুটোই ক্ষয়ে গেছে, পেরে উঠতেছে না চীনের সাথে। তখন বাইডেনের আমলে দেখেন, আপনি চীনের সাথে সম্পর্ক করেন, হাসিনার উপর কয়েকবার চাপ দিছে, আপনি চীনের সাথে বাণিজ্য বন্ধ করেন, নাহলে কিন্তু আপনার উপর হবে ডলার বাণিজ্য, ডলারের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। আমরা ভয়ে ইরানের তেল কিনে নেই, এটা মুক্ত বাণিজ্য? আমি তো খালি শেষের 2 প্রেসিডেন্টের আমলটা দেখাইলাম। তাহলে হোল আমেরিকায় কখনোই, হোল আমেরিকা বলে না, হোল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কখনোই মুক্তবাজার বললে রিয়েলিটি কিছুই ছিল। সো রিয়েল চোখ দিয়ে দেখে কথা বলতে হবে, কোনটা মানে কি তা বুঝে কথা বলতে হবে। গ্লোবাল ক্যাপিটালিজমটা কেন ভালো, কেন মন্দ, এটা জেনে বলতে হবে, কথা বলতে হবে, আপনার জেনে বুঝিয়ে কথাগুলো বলতে হবে। ক্লিয়ার? সো সাধারণভাবে বললে পরে কমিউনিস্ট মানেই সে একটা আইডিয়াল জগতের থেকে যায়। এটা হচ্ছে তাদের একদম অরিজিনাল রুট অফ দ্য প্রবলেম। সব প্রবলেমের রুটে দেখবেন যে তারা আইডিয়ালি কথা বলে। এটা কতটুকু রিয়েলাইজ করা যায় ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলে না তারা। থ্যাংক ইউ।